নমস্কার, গুড ইভিনিং। 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে আমি ইলমাস সৈয়দ রয়েছি আপনাদের সঙ্গে। সরাসরি প্রথমে চোখ রাখবো ফুরফুরা শরীফে। সেখানে তোহা সিদ্দিকী তিনি মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের। প্রথমে তোহা বাবুর বক্তব্য শুনবো, তারপর আসছি কেন আজ হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ফুরফুরা ছুটলেন, কেন 2023-এ সেই মাদ্রাসার ভোট হারার ফল এখন তিনি গুনছেন। প্রথমে তোহা সিদ্দিকী কি বলছেন সরাসরি। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি উন্নয়ন নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে? কারণ আজকে মঞ্চ থেকে বললেন হসপিটাল আর পলিটেকনিক কলেজ বাদে সব কাজ হয়ে গিয়েছে, আপনারা তো অফিসও পাননি এখন। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জি কি আর বলবো, আমাদের বাড়ি যদি 6টা ছেলে মেয়ে হয় আমার তাদের খবর রাখতে পারেনি। আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন তো? আমার সঙ্গে তো সেনা শিশুর সঙ্গে এই নিয়ে ঝগড়া। উনি 14 বছর উনি এই এলাকার হচ্ছে MLA। আমি তো চ্যালেঞ্জ করছি, উনি 14,000 টাকা খরচা করে দেয়, প্রমাণ করুক না। হ্যাঁ, 14,000 টাকা উনি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল হসপিটালে, সেইটাকে তুলে নিয়ে চলে গেছিল। সরি, জেনারেটর সেটা তুলে নিয়ে চলে গেছিল জাঙ্গিপাড়ায়। আবার ফুরপাশের মানুষের তারা খেপে নিয়ে এসেছে। ওরই একটা চামচা শুনলাম, সে বলছে প্রেস কনফারেন্স করে, না উনি 14 বছরে 3.5 কোটি টাকা দিয়েছে। ওই কথাটা শুনে কুকুরও হাসছিল আর শিয়ালও হাসছিল। একটা ফুরফুরা শরীফে যে MLA 5 বছরে 3.5 কোটি টাকা পায়, আমরা জানি তাকে সব জায়গায় ভাগ করে দিতে হয়। ফুরফুরা শরীফের জন্য 3.5 লাখ, এটা লজ্জার কথা, এটা লজ্জা। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য করেছে, ফুরফুরার জন্য করেছে। আমাদের দাবিটা কি, এখনো বলছি, দাবি করব। উনি ফুরফুরার উন্নয়নের জন্য অর্থ দিয়ে যাচ্ছে, কিন্তু ওনার কাছে হিসাবটা কি যাচ্ছে, কি করেছে সেই হিসাবটা আমরা দেখতে চাইছি। ওনাকে বলছে 30টা টয়লেট হয়ে গেছে, 30টা উজুখানা হয়েছে, 30টা আলো জ্বালানো হয়েছে। ওনাকে বলে সেই টাকাটা ওনারা নিচ্ছেন, কিন্তু আমরা সেই 4টা যদি আমাদের দেয় আমরা মিলাবো। 30টা জায়গায় দেখছি 3টে হয়েছে কিনা, 10টা হয়েছে কিনা, যেটা হয়েছে সেই হিসাবটা আমরা ওনাকে দেবো। কত বলছেন না, একটু গুজা মারুক, বল গুজা মারো। ঠিক আছে, না আরো গুজা মারো, গুজা মেরে যাও, গুজা মেরে যাও। তোহা সিদ্দিকী তোপ দাগলেন একের পর এক, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেন, মানুষের কথা শোনেন, ফুরফুরার উন্নয়ন স্বার্থেও অনেক কাজ করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়করা, দলের সাংসদরা, দলের নেতৃত্ব, তারা ফুরফুরার জন্য কিছু করছেন না। সরাসরি জাঙ্গিপুরের বিধায়ক তার দিকে তোপ দাগছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও উচ্চ পেডেস্টালে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাংশকেই দিচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। এই ফুরফুরা শরীফে 8 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেন, 2016, তারপর 2025। কেন? অফকোর্স সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই জানেন। এই ফুরফুরা শরীফ অনেকটা কন্ট্রোল করে। এই ফুরফুরা শরীফের হাতে অনেকটা নিয়ন্ত্রণ সংখ্যালঘু ভোট ব্যাংকের। 2021 সালের ভোটের আগে যখন একটি আলাদা সেকুলার দল করার কথা হয়েছিল, সবার আগে দৌড়েছিলেন আব্বাস সিদ্দিকী পীরজাদা। সেখান থেকেই নওশাদ সিদ্দিকী এবং ISF এর জন্ম। এই ফুরফুরা শরীফ কিন্তু পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সেন্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালে একটি ঘটনা ঘটে। ISF আসার পর 2023 সালে এই ফুরফুরা মাদ্রাসার যে নির্বাচন হয়, তাতে 6টার মধ্যে 6টা আসনে হেরে যায় তৃণমূল কংগ্রেস। ইয়েস, যে তোহা সিদ্দিকী আজ এত কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্চ প্যাডেস্টালে রাখছেন, 2023 সালে অর্থাৎ জাস্ট 2 বছর আগে এখানে মাদ্রাসার নির্বাচনে 6টি আসন, সেই 6টি আসনের 6টাতেই হেরে যায় তৃণমূল কংগ্রেস। 6টি আসনে যেতে বাম এবং ISF এর জোট সমর্থিত প্রার্থীরা। তাহলে বুঝতে পাচ্ছেন ফুরফুরা শরীফ যে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ ঘোরাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। তাই আজ তড়িঘড়ি ফুরফুরা শরীফে ছুটে যাওয়া। 2023-এ সেই একটা মাদ্রাসার নির্বাচনে 6টা আসনে হার,
মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছিলেন যে ফুরফুরার মানুষ এবং তহা সিদ্দিকী কোথাও তৃণমূল কংগ্রেসকে ভরসা করছে না। নতুন দল যা ফুরফুরার মাটি থেকে রীতিমতো বকলমে গজিয়ে উঠেছিল একেবারে আব্বাস সিদ্দিকীর মুখের কথায়, সেই দল আইএসএফ তাদের দিকেই কিন্তু চোখ রাখছে। এই আইএসএফ এর উত্থানও কিন্তু এখান থেকে। আব্বাস সিদ্দিকীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই আব্বাস সিদ্দিকীকে আজকে দেখতে পেলাম না। তবে নওশাদ সিদ্দিকী তিনিও এই পীরজাদা বংশেরই ছেলে। এই ফুরফুরার হাই মাদ্রাসার ভোটে 6টা আসনে 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 6টি প্রার্থী হেরে যান এবং 6টি প্রার্থীতে আইএসএফ এবং বামেরা তারা জয়ী হয়। তাই আইএসএফ এই যে ধর্মযুদ্ধ চলছে কোট অ্যান্ড কোট, যা শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি এবং হুমায়ুন কবির অ্যান্ড কোম্পানি তৃণমূল কংগ্রেসের শুরু করে দিয়েছে 26-এর লক্ষ্যে, সেই ধর্মযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন মাইনরিটি ভোটকে এক জায়গায় রাখতে হবে। মাইনরিটি ভোট যদি কেটে যায় তাহলে সমস্যা। অলরেডি শোনা যাচ্ছে AIMIM, অল ইন্ডিয়া মুসলিম সামথিং সামথিং মজলিস, বহুত বড় নাম, সরি আমি প্রোনাউন্স করতে পারি না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মিম বলে জানি, আসাদুদ্দিন ওয়েসির পার্টি, যাকে বকলমে বিজেপির বি টিম বলা হয়, সেই মিম কিন্তু বলেছে তারা বেছে বেছে সংখ্যালঘু কেন্দ্রেতে প্রার্থী দেবে। আইএসএফ কোন দিকে যাবে? কারণ যদি মিম থাকে, আইএসএফ থাকে এবং তৃণমূল কংগ্রেস থাকে, সংখ্যালঘু ভোট ভাঙবে, আর সংখ্যালঘু ভোট ভাঙলে ফায়দা বিজেপির। এই গোটা চক্রব্যূহকে ভাঙতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় 8 বছর পর পা রাখলেন ফুরফুরা শরীফে। মাঝারে গেলেন, চাদর চড়ালেন, ইফতার করলেন এবং রাজনৈতিক যা যা বলার সব বললেন। যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে একটা কথা বলবো, ভালো করে আজকের ক্রোনোলজিটা দেখুন। না অমিত শাহ বলেছিলেন না ক্রোনোলজিকে সমঝো, ওভাবে বলছি না, সহজভাবে বলছি, ক্রোনোলজিটা দেখুন, ঘটনাগুলো দেখুন, ধর্মকে ভোটের জন্য ব্যবহার করার কৌশলটা দেখুন। ইফতার ধর্মীয় একটা সেলিব্রেশন কিংবা ধর্মীয় একটা ট্রেডিশন, রিচুয়াল, সেটা হলো, কিন্তু তার আড়ালে রাজনীতি হলো, রাজনীতির তাস এদিক ওদিক করা হলো। আমার সঙ্গে স্টুডিওয় তৃণমূল কংগ্রেসের সমর্থক অনিন্দ সিংহ রায় রয়েছেন। অনিন্দবাবুকে অনেকবার দেখেছেন আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। অনিন্দবাবু, আসবো আপনার কাছে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফুরফুরা শরীফে পৌঁছেই যে বার্তা দিলেন, যে কেন আজ সকাল থেকে তার ফুরফুরা শরীফ যাত্রা নিয়ে সরব হয়েছে মিডিয়া, তার যে বার্তা দিলেন, তার যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা টেক এ লুক। আমি আপনাদের কাছে এসেছি, আগেও আমি খুব আসতাম, আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি, কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই, আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক, আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। ফ্যান্টাস্টিক, সম্প্রীতি এবং সবার সঙ্গে একসাথে মিলেমিশে থাকার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমার অনিন্দ সিংহ রায়কে একটাই প্রশ্ন, অনিন্দবাবু আপনি কি অস্বীকার করবেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়েছিলেন একটাই কারণে গিয়েছিলেন? হ্যাঁ, সেদিকে ইফতার, তার উপরওয়ালার প্রতি শ্রদ্ধা জানানো, সবটাই আমি রাখলাম, কিন্তু বকলমে যে আলোচনা হলো, বারবার যে আলোচনা হলো, তোয়া সিদ্দিকী একটু আগে যে প্রেস কনফারেন্স করে যে আলোচনা করলেন, কোথাও এটা তো ক্লিয়ার যে ভোটের সমীকরণ রয়েছে।
তার মানে ইলমাস আপনি বলছেন আজকে যদি মুসলিমদের কোনো অনুষ্ঠানে যাওয়া হয় সেটার ক্ষেত্রে ভোটের সমীকরণ থাকে। আপনাকে একটু পিছিয়ে যাই। না 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 অনিন্দ বাবু, যদি সত্যি ইফতার অ্যাটেন্ড করতে হতো পাক সার্কাসে যান। এটা একটা প্রতি বছর হয়। শুনুন শুনুন, এটা না, না, প্রতি বছর হয়। আমি বলি আপনাকে, এটা আচ্ছা। একটা না, সরকারি কোথায় যান? প্রোগ্রাম। না, কোথায় যান? আমি এক এক করে বলি আপনাকে। পাথরচাপি মাজার আছে যান, এরকম পশ্চিমবঙ্গে আপনার- একাধিক মাজার আছে, যেখানে আপনার- যেতে পারে। আপনার- ওয়াই ফুরফুরা? আমি সেটা আসছি, ওয়াই ফুরফুরা একটা সরকারি প্রোগ্রামে উনি ওখানে গেছিলেন। আজকে আপনি বলুন তো, আপনি যে বাইনারিটা তৈরি করছেন 2021 সাল, আগলি বার 200 পার বিজেপি স্লোগান তুলেছিল, ডেলি প্যাসেঞ্জারি করেছিল দিল্লি থেকে, দিল্লির নেতারা সবাই ভাবছিল গেল 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 রব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কি গেছিলেন ভোট চাইতে এই ফুরফুরা শরীফে? না, মানে তখন তো বেশি যাওয়া উচিত ছিল। রাইট। আপনার কথাতে যদি হয় একেবারে ইউর রাইট, সেই তখন সময় তো জানি। বেশি যাওয়া উচিত কিন্তু ছিল। সেই সময় ফুরফুরা শরীফে একটি ঘটনা ঘটে। গ্রাফিক্স প্লিজ। 2021 সালে ফুরফুরা শরীফে একটি নতুন দল মাথাচাড়া দিয়ে তাহলে তো ওঠে। আরো বেশি করে যাওয়া উচিত। ওয়ান সেকেন্ড স্যার। ফুরফুরা থেকে আইএসএফ এর উত্থান হয়। আব্বাস সিদ্দিকী সেই সময় কান্ডারি হিসেবে ছিলেন। নওশাদ সিদ্দিকী আসবেন কি আসবেন না কেউ জানতো না। দেখুন সেই ছবিটা দেখুন, আব্বাস সিদ্দিকী রীতিমতো আইএসএফ এর লোগো লঞ্চ করছেন, ইলেকশন ব্যানার লঞ্চ করছেন। তারপর 2023 আই মাদ্রাসার ভোটে 6টা আসনে তৃণমূল হারলো, বাম আইএসএফ জোট জিতলো। এবং তারপর স্যার 2024 এর বিশ্লেষণ করুন। 2024 এ আইএসএফ ভোট কেটেছে। কোথাও শুভেন্দু অধিকারীর যে ন্যারেটিভ, হিন্দু ভোট ন্যারেটিভ, সেটা কাউন্টার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে মুসলিম ভোট দরকার নেই। না না, নিশ্চয়ই আইএসএফ ভোট কাটবে না। আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে এই তুষ্টিকরণ করা, গেউরিকীকরণের মধ্যে যারা বিজেপির লোক এই মুসলিম ভোট হিন্দু ভোট এটা করেন না। আমরা তৃণমূল কংগ্রেস কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাইতে চাই। আসছি আপনার কথা। যদি কাজের নিরিখে হয় স্যার যদি কাজের নিরিখে হয়, তহা সিদ্দিকী যা বলে শুরু করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো, কিন্তু তার দলের বিধায়ক ফুরফুরার উন্নয়নে টাকা দেয়নি, ঠিক আছে, টাকা দেয় না, 14,000 টাকাও দেয়নি, একটা অ্যাম্বুলেন্স এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। সরি, আমার কথা নয়, তহা সিদ্দিকীর কথা। বলি এবার, আপনি তৃণমূল কংগ্রেস কিছু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন না। এই যে এতগুলো কথা বললেন, শুধু বারবার গিয়ে বলেছে ফুরফুরার জন্য একাধিক প্রকল্প হয়েছে, কিন্তু আদতে কিছুই হয়নি। আমি বলি আপনাকে, যদি উন্নয়নই লক্ষ্য হয় তাহলে তো ফুরফুরা শরীফের পীরজাদা নিজেই বলছেন যে উন্নয়ন এখানে হয়নি। বলি এবার, আপনি 2023-এ একটা মাদ্রাসার ইলেকশনকে আপনি খাড়া করছেন, এখানে নাকি তৃণমূল কংগ্রেস পায়নি। দুদিন পর তো একটা স্কুলের নির্বাচন, তারপর একটা ক্লাবের নির্বাচনকে বলবে। স্যার, কটা লোক 2023-এর নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল একটাই কারণে, 2011 সালের পর এই হাই মাদ্রাসাতে কোনো নির্বাচন হয়নি। না, হাইকোর্টের নির্দেশেই 2023-এর নির্বাচনটা হয়। মাদ্রাসায় কটা লোক ভোট দেয়? ওই গ্রামের প্রান্তিক মানুষটা যে দিনখানে দিন খায়, সেই লোকটা ভোট দেয় মাদ্রাসার ইলেকশনে। সেই মহিলাটি যে লক্ষ্মী ভান্ডার পায়, যে তার সংসার সামলায়, প্রান্তিক মানুষটি, তিনি ভোট দেন মাদ্রাসায়? এভাবে হয় না। তাহলে আজকে ফুরফুরা শরীফের আপনি বলছেন, ফুরফুরা শরীফের এই, আমি আপনাকে স্যার এই ফুরফুরা শরীফের যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র পলিটিক্যাল কোনো কি বলবো রং নেই, অভিব্যক্তি নেই। দায়িত্ব নিয়ে বলছি, নরেন্দ্র মোদী যখন সেলিম চেস্কির দরবারে চাদর চড়াতে যান, তখন কি আপনারা এটা বলেন? না, কিন্তু আমরা তো এটাও জানি যে নরেন্দ্র মোদী বারবার ওই যে রামলাল্লার মাথায় সূর্য তিলক, ওই ছবি দেখিয়ে নরেন্দ্র মোদী সেটাকে ভোটে ইউজ করার চেষ্টা করেছিলেন। এইটা মাথায় পাগড়ি পরে, আমরা জানি এগুলো ভোটের কৌশল। তার মানে অরিন্দবাবু, সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন মিডিয়াকে নিজে শত্রু ভাবে। মিডিয়া আপনার শত্রু নয়, আপনার বন্ধু। আজকে আপনি ভালো কাজ করলে ভালো বলবো, আপনি খারাপ কাজ করলে খারাপ বলবো। আপনি বলতে আপনার দল। এখানে আমরা বারবার বলেছি যে কোথাও না, শুভেন্দু অধিকারী ধর্মের ভিত্তিতেই ভোট করানোর চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী তিনিও ধর্মের ভাবাতেই ভোট টানার চেষ্টা করেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তৃণমূল কংগ্রেস এর বাইরে রাজনীতি করছে না, আপনি এটা অস্বীকার করবেন? আমি তো বলছি তৃণমূল কংগ্রেস কাজের নিরিখে ভোট চাইতে যায়,
ভোটে যায়, মানুষের কাছে যায়। তাহলে যে- আপনার কথা শুনে, আপনার কথা মতো আজকে তৃণমূল কংগ্রেস তো ডাহা ফেল ফুরফুরায়, কারণ ফুরফুরার পীরজাদা বলছে কাজ হয়নি, আসছি, উন্নয়ন হয়নি। আসছি। দেখুন, জনপ্রতিনিধির ওপর সে কাজ ঠিক মতো যদি করে, সে যদি কোনো ভুল ত্রুটি করে, নিঃসন্দেহে মানুষ তাকে বলবে, নিঃসন্দেহে সেইটা অভিযোগ যদি থাকে তাহলে সে স্নেহাশিস বাবু নিঃসন্দেহে কিছু বলে, করেননি। এটাই তো গণতন্ত্র, তাহলে আপনি মানছেন এটাই স্নেহাশিস চক্রবর্তী গণতন্ত্র। রাজ্যের এই এবার মুহূর্তে দেখতে transport হবে, minister এবার fail। দেখতে হবে উনি নিজের যে constituency-তে কথাগুলো fail বলেছেন সেই কথাগুলো কত। না, তাহলে অনিন্দ্যবাবু, অলিবাবু, শিলমোহরদিন কথায় আমি তাহলে। বলছি তো আপনাকে যে তাহলে স্নেহাশিস বাবু রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার, এই কনস্টিটিউয়েন্সির এমএলএ, ডাহা ফেল। না 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 না, একদমই না। আপনি আবার অন্য বাইনারি তৈরি করছেন। তোহা বাবু তো তাই একটা- বললেন। এক ভদ্রলোক তোহা সিদ্দিকী, উনি কিছু অভিযোগ এনেছেন, উনি অভিযোগ করেছেন, সেটা নিশ্চয়ই দেখা হবে। এটাই তো গণতন্ত্র, ওকে, হোল্ড দ্যাট এটাই থট। তো গণতন্ত্র। রণজয় মুখোপাধ্যায় আমার সহকর্মী, এই মুহূর্তে সরাসরি রয়েছে ফুরফুরা থেকে। আমি একটু রণজয়ের সঙ্গে কথা বলবো। রণজয়, স্টুডিওতে এই মুহূর্তে জোর আলোচনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর আদৌ রাজনৈতিক নয়, ভোট বাক্সের দিকে তাকিয়ে নয়, তেমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তাদের বক্তব্য পুরোটাই উন্নয়নের স্বার্থে সফর। কিন্তু যে বক্তব্য আমরা তোহা সিদ্দিকীর মুখে শুনলাম কিছুক্ষণ আগে, যেখানে তিনি কাঠগড়ায় তৃণমূলের জনপ্রতিনিধিদেরই তুললেন, উন্নয়নকে রীতিমতো ফেল করেছে বলে সার্টিফিকেট দিয়ে দিলেন, সেখানে আজকের এই বৈঠক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার রণজয়, এর পেছনে 26-এর সমীকরণ কি লুকিয়ে রয়েছে? নসাদ, আইএসএফ তারা যাতে ভোট না কাটতে পারে সেই ফ্যাক্টর কি লুকিয়ে রয়েছে? রণজয় মুখোপাধ্যায়। দেখো বিলমাস, পরিষ্কারভাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসা এবং পীরজাদা এই ফুরফুরা শরীফের যিনি প্রতিষ্ঠাতা তার মৃত্যু দিবসে আজকে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং তুমি যে কথাটা বললে, অবশ্যই এখন 2026-এর লক্ষ্য, নির্বাচনটাই কিন্তু এখন লক্ষ্য। এবং তুমি জানো যে সকালবেলা কংগ্রেস এসেছে, তারপরে আজকে তৃণমূল কংগ্রেস এসেছে এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে। এর আগে বহু প্রতিনিধি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের এসেছে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, তিনি এখানকার লোকাল মিনিস্টার পর্যন্ত, যদিও স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে। এবং সেই জায়গায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে আসা এবং খুব সংক্ষিপ্তভাবে মুখ্যমন্ত্রী তিনি এখানে বক্তব্য রেখেছেন। তুমি জানো যেহেতু ইফতার পার্টি, এবং সেই ইফতার পার্টিতে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো মুখ্যমন্ত্রী শুনেছেন, মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিয়েছেন এখানকার যারা পীরজাদা যারা উপস্থিত ছিলেন মঞ্চে। এবং সেখান থেকে তাদের দাবি দাওয়া শুনেই মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে পলিটেকনিক কলেজ হবে, এখানে বাস স্ট্যান্ড করে দেওয়া হবে এবং তাদের দাবি মতো প্রতিষ্ঠাতা যিনি পীরজাদা তার নামেই করা হোক। সঙ্গে সঙ্গে কিন্তু মঞ্চ থেকে মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেইখান থেকে কলেজ, রণজয়, কোথাও এই পলিটেকনিক কলেজ, কোথাও এই একের পর এক ইউনিভার্সিটি হওয়া, কারো নামে ইউনিভার্সিটি হওয়া, আমার হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য বারবার মনে পড়ছে, তোমারও নিশ্চয়ই মনে পড়ছে, মতুয়া ভোট ব্যাংক। মতুয়া ভোট ব্যাংককে ধরার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই কলেজ, বিশ্ববিদ্যালয়, নামে বিশ্ববিদ্যালয় বলেছিলেন এবং করেওছেন। হয়তো আগামী দিনে ফুরফুরা শরীফে সেটা হবেও, কিন্তু তাতে কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে ধরে রাখতে পারবেন রণজয়? কারণ আইএসএফ বলে একটি দল রয়েছে যেটার জন্ম এই ফুরফুরা শরীফ থেকেই, একেবারে নাম করে বলছি আব্বাস সিদ্দিকীর হাতে। দেখো ইলমাস, এটা এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং এই ফুরফুরা শরীফ, এই মাইনরিটি নিয়ে কিন্তু এখন অনেকগুলো দিক খুলে গিয়েছে পলিটিক্যালি। বিশেষত আজকে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা, ঠিক তার আগের এক সপ্তাহ আগে যদি তুমি দেখো, তাহলে সোমবার দিন হঠাৎ করেই নবান্নে চলে গিয়েছিলেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং তিনি কি বললেন, তিনি যে বিধায়ক তহবিলের টাকা খরচা করতে পারছেন না, এবং তাহলে তিনি বিধায়ক থেকে কি করবেন, প্রয়োজনে নিজের টাকা দিয়ে তিনি 3 কোটি টাকা খরচা করে এলাকার ডেভেলপমেন্ট করতে পারেন। কিন্তু সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর তিনি দ্বারস্থ হলেন। এবং রাজনৈতিক মহলে এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরি শরীফে আসার পেছনে নওশাদের সঙ্গে সেই বৈঠকের কোনো একটা সূত্র থাকতে পারে। এবং সেখান থেকে, সেই জায়গা থেকে কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভায় আজকে সাংবাদিকদের তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আমন্ত্রণ এসেছে তার কাছে, তার পরিবারের কাছে। তিনি যাবেন কি যাবেন না সেটার জন্য আপনারা অপেক্ষা করুন, সময় বলবে।
বিকেল 4টের সময় কি হয়, শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকী এলেন না। কিন্তু যেই জায়গাটা তোমাকে বললাম যে এই মাইনরিটি ভোটের কথা বললে তুমি, যেটা যথেষ্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং সেই জায়গা থেকে আইএসএফ কি করবে, নওশাদ সিদ্দিকী আজকে সরাসরি ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত না থেকেও কি কোনো রকমের বার্তা, কি প্রচ্ছন্ন বার্তা থাকতে পারে আগামী সময়, কিন্তু সেটাই দেখবে, সেদিকেও কিন্তু চোখ থাকবে রাজনৈতিক মহলের। এবং এই জায়গায় লোকাল এখানকার যিনি পীরজাদা তহা সিদ্দিকী, তিনি কিন্তু সরাসরি ভাবে বেশ কিছু অভিযোগ করেছেন। আজকের যে ফুরফুরা শরীফে যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল, তিনি সরাসরি ভাবে কোট আনকোট যে বা যারা এই দায়িত্ব নিয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার, সেই জায়গায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি মিসলিড করছেন। কেননা তার মতে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা অপপ্রচার করে থাকেন, বামফ্রন্ট সময়ও তারা করতেন। যে কারণে তহা সিদ্দিকী তিনি মাত্র 12-15 মিনিট থেকে তিনি সেখান থেকে বেরিয়ে যান, ইফতার পর্যন্ত তহা সিদ্দিকী কিন্তু ছিলেন না। এবং এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আমি ফিরবো তোমার কাছে, আমি আবার তোমার কাছে ফিরবো। অনিন্দ্য বাবু, থিংস আর নট ভেরি ব্রাইট। একেবারেই খুব একটা ব্রাইট কিংবা ফলপ্রসূ বৈঠক হলো তেমন নয়। আপনি বলতেই পারেন যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু অনিন্দ্য বাবু সবটাই 26-এর ভোটের আগে। তার আগে অনিন্দ্য বাবু, আপনার প্রতিক্রিয়া নেওয়া আগে তহা সিদ্দিকী আজকে ঠিক কি বলেছেন শোনাবো। তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম, আমি তিনার জন্য দোয়া চাইলাম, তারা দীর্ঘায়ু কামনা করলাম, এবং বাংলার মানুষের জন্য যাতে কাজ করে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে যাতে উনি লড়ছেন তার জন্য আমি দোয়া চাইলাম, এবং ওনাকে বললাম সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি লড়ছেন, বাংলার মানুষ আপনার পিছনে আছে, এটা থাকবে বলে আমি মনে করি। দোয়া চাইলাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনি লড়ছেন, ফুরফুরার মানুষ আপনার সঙ্গে থাকবে। এই অ্যাসিওরেন্সটাই তো দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, অরিন্দবাবু, যে ফুরফুরার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, হোম গ্রোন পার্টি আইএসএফ এর সঙ্গে নয়, তাই নয় কি? আবার আপনাকে বলছি, আচ্ছা আগামী মাসে অক্ষয় তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবেন। জগন্নাথ মন্দির সাধারণত হিন্দুরাই তো করে, যদিও সর্বধর্ম যেতে পারে, সাধারণ পুজোটা হিন্দুরাই করে। তার মানে কি উদ্বোধন করতে যাচ্ছেন, তার মানে কি হিন্দুদের হ্যাঁ না নিশ্চয়ই যেতে পারে। আমি তো বলছি আমরা তো এখানে সম্প্রীতির ব্যাপার আছে, এই রাজ্যের সম্প্রীতি আছে ইলমাস। আপনার এই চ্যানেল যখন ওইখানে যাবেন উদ্বোধনে, আপনারা কি বলবেন হিন্দুদের তোষমত করার জন্য বা হিন্দু ভোট পাওয়ার জন্য জগন্নাথ মন্দির করেছেন? একেবারে কোনোদিন বলবো না, কিন্তু কিন্তু আমরা বলবো না। বলবেন না? আপনার দলের হুমায়ুন কবির তিনি বলছেন। এবার আপনি বলুন স্যার, আপনার দলের হুমায়ুন কবির প্রশ্ন তুলছেন কেন সরকার টাকা খরচা করে একটা মন্দির বানিয়েছে, মসজিদ কেন বানায়নি, এই প্রশ্ন মিডিয়া তোলেনি, আপনার দলের হুমায়ুন কবির তুলছে। কি বলবেন? আমি বলছি, দেখুন হুমায়ুন কবির কিছু কিছু কথা বলেছেন, তার জন্য আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি ওনাকে সতর্ক করেছেন। এরপরেও শৃঙ্খলা রক্ষা কমিটি আগামীকাল ওনাকে ডেকে পাঠিয়েছেন। উনার যা বক্তব্য সেটা তো দলের বক্তব্য নয়, উনার ব্যক্তিগত বক্তব্য, যেটা উনার যে বক্তব্য সেটা ব্যক্তিগত বক্তব্য, সেটা দলের বক্তব্য বলে চালিয়ে দেবেন না দয়া করে। এক, দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছট পুজোতে বিহারি ভাই বোনেদের কাছে যান, সেখানে কি আপনারা বলবেন যে বিহারি ভাই বোনেদের মন পাওয়ার জন্য উনি ওখানে গেছেন, বা গুরুদুয়ারায় বা জৈন টেম্পেলে বা কালী পুজো, দুর্গা পুজো, আরো সর্বত্র, এবং বড়দিনে খ্রিস্টানদের যখন রাত্রিবেলা 12টার সময়। আমি আপনার সঙ্গে একেবারে সহমত। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নানান ধর্মীয়, নানান উপজাতি জাতি সেখানে যাবেন, তাদের অনুষ্ঠানে যাবেন, এটাই শ্রেয়। কিন্তু ঠিক শুভেন্দু অধিকারী ভবানীপুরের হুঙ্কার দেওয়ার পর গুরুদুয়ারায় গিয়ে ভাঙড়া নাচা, কিংবা গুজরাতিদের সঙ্গে গিয়ে ডান্ডিয়া নাচা, শুভেন্দু অধিকারীর ভবানীপুর হুঙ্কারের পর, কিংবা বিজেপি ভবানীপুরে একটা পার্টি অফিস বানানোর পর, ইনলেটস করার পর, 26-এর আগে উই সি হোয়াট ইজ হ্যাপেনিং। আপনারা যতই গোল গোল করে কথা বলুন স্যার, কোথাও সেই ভোট ব্যাংকটা দরকার। ঠিক যে কারণে অগ্নিমিত্রা পলের একটা কমেন্ট, অত্যন্ত ডেরিগেটরি কমেন্ট, আমরা অনেকবার কন্ডেম করেছি, সেই একটা কমেন্ট যে কারণে বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল, এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন, সেখান থেকে পুরো ব্যাপারটাকে সালভেজ করে নিজের দিকে ঘুরিয়েছিলেন, সেটা কি পলিটিক্যাল ছিল না? আমি আপনাকে বলি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়
এখানে চান কি আমি অ্যাপিসমেন্ট পলিটিক্সের কথা না, না, বলছি আমি না বলছি কিন্তু। তো, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপি স্বঘোষিত হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ছাড়া ওরা কিছু বোঝে না, ওরা ঘোষণা করে দিয়েছে যে আমরা ভাই মুসলিম ভোট বা অন্য কোনো ভোট হ্যাঁ, কিন্তু আপনারা আমরা সেটা চাই করেন না। আমরা বলি আমরা কাজের ভিত্তিতে আমাদের ভোট দিন, আমাদের জনমুখী যে প্রকল্পগুলো আছে সেইগুলো মানুষ পাচ্ছে কিনা না না না, আপনি একদম ঠিক কথা বলছেন। আমরা জানি তৃণমূল কংগ্রেস কোনো একটা ধর্মকে নিয়ে চলতে চায় না, তারা চায় সবার সঙ্গে চলবো। হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ ফর দ্যাট। আপনারা ভারতবর্ষের সংবিধান মেনে চলেন। আবার এমন অনেক দল আছে যারা একটা ধর্মকে নিয়েই চলবো বলে ভাবেন, সেই দল বলে না, দলের কিছু নেতা বলে। সেই দলের যদি ম্যানিফেস্টো পড়েন, সেই দলের ম্যানিফেস্টোতে বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সেই দলের এখানের যিনি নেতা তিনি আবার বলছেন সংখ্যালঘু বিধায়কদের ধরে ধরে চ্যাংদোলা করে ফিরবেন। দল কোনো ব্যবস্থা কিন্তু নিয়েছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দল কি কোনো ব্যবস্থা নিয়েছে? তারা না, নেয়নি, নেয়নি। ঠিক যেভাবে হুমায়ুন কবিরের তার বিরুদ্ধে মানে কোনো ব্যবস্থা প্রচ্ছন্ন নেয়নি, মদত। এখানেও কোনো ব্যবস্থা নেওয়া তার হয়নি। মানে প্রচ্ছন্ন মদত কিন্তু দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন অনিন্দ বাবু, শুভেন্দু অধিকারী যে লাইনে আসছেন সেটা হচ্ছে হিন্দুত্ববাদে শান দিয়ে তিনি রাজনৈতিক কিংবা ধর্মীয় মেরুকরণের পলিটিক্স করে ভোটে জিততে চাইছেন। তাতে হয়তো উনি ভোটে জিতবেন, কিন্তু তিনি বাংলা এবং ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ শিরা কিংবা শিকড়কে কেটে ফেলবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ন্যারেটিভ কাউন্টার করার জন্য সেম ন্যারেটিভে হাঁটেন, তাহলে তো মহাত্মা গান্ধীর কথায় বলতে হয়, an eye for an eye makes the whole world blind। একটা অন্ধ রাজ্যে রাজা হয়ে কি লাভ? আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে হাঁটবে আপনি ভাবলেন কি করে? তো কি করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আপনাকে বলছি, আপনারা এই প্রোগ্রামটা করেছেন ফুরফুরা শরীফে গেছেন বলে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন প্রোগ্রাম করে দেখান তো আপনারা, যে ছট পুজোতে গিয়েছিল আপনারা প্রোগ্রাম স্যার করেছেন। কথা দিচ্ছি, আমরা প্রোগ্রাম করেছিলাম যেদিন তিনি ভবানীপুরে গিয়েছিলেন গুরুদ্বারায়, সে ক্লিপিংসও আপনাকে দেখাতে পারি। সেটা যেদিন খবর তিনি করেছে, ডান্ডিয়া নাচেনে খবর করেছে, সেদিনও করেছে, খবরটা শো করেছিলাম স্যার। আপনি হয়তো ছিলেন না, অন্য কেউ ছিল, বাট আমরা শো করেছিলাম। আচ্ছা। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আচ্ছা, বড়দিনে যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেদিনও শো করব। বড়দিনে করেছিলেন? সেটাও তো দেখিয়েছি। না, দেখিয়েছেন। বড়দিনটাও তো দেখিয়েছি, 12টার সময় যাচ্ছে, সরাসরি। 12টার সময় যাচ্ছে, উনি ওই খ্রিস্টান ভাই বোনেদের তোষণের জন্য করেছিলেন। শো করেননি। ক্রিসমাস ক্যারলস পর্তুগিজ চার্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেজেন্সে লাইভ টেলিকাস্ট করেছি। তাই আজকেও টেলিকাস্ট করছি, এবং নিশ্চয়ই live প্রশ্নটা telecast করছি যে করবেন। 8 বছরে তিনি গেলেন না, আজ গেলেন। হ্যাঁ, কেন? সরকারি প্রোগ্রাম। উনার যদি এটাকে নিয়ে রাজনীতি come করার on। থাকতো, ভোট চাওয়ার থাকতো, 2021 সালে যখন অনেক চ্যানেল চিৎকার করে উঠেছিল যে গেল 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 রব, সব নিয়ে গেল, এই যে নওশাদ সিদ্দিকী বলছেন, নওশাদ সিদ্দিকী দাঁড়ালো কোথায়? ভাঙড় থেকে। ভাঙড়ে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতি আপনারা বলেন যদি করতেন, তাহলে সেই দিনকে যেতেন, যাননি। ওকে, ladies and কাজের gentlemen, নিরিখে ভোট। we'll hold it right there। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে। কথা হবে ফুরফুরা শরীফ নিয়ে। রণজয় মুখোপাধ্যায় আমার সহকর্মী সরাসরি রয়েছেন ফুরফুরা থেকে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অনিন্দ সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক। এবং কথা হবে টার্গেট ফুরফুরাতে আদৌ টার্গেট ফুলফিলড হলো মমতার? তৃণমূল কংগ্রেস আদৌ তাদের ফুরফুরা শরীফের ট্রাম্প কার্ডটা এবার খেলতে পারলো? এই যে আইএসএফ সমীকরণ কি বদলাবে, নাকি পুরোটাই জাস্ট একটা নো শো হলো? এবং নতুন মুঙ্গের বলে একটা জায়গা হয়েছে জানেন তো, নয়া মুঙ্গের, যেখানে বেআইনি অস্ত্র বানানো হচ্ছে। যে রুটে আগে ঢুকতো অস্ত্র, সেই সব রুট হারিয়ে গিয়েছে। এখন অস্ত্রের চোরাচালানকারীরা নতুন রুটের সন্ধানও পেয়েছে। এনকেটিভি বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সাইয়াদ। নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট 7 PM প্রাইম টাইম। ওয়েলকাম ব্যাক আফটার আ শর্ট ব্রেক। কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফের সফর নিয়ে। তার মধ্যে কতটা রাজনীতি রয়েছে আর কতটা সরকারি অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে কতটা ইফতার রয়েছে আর কতটা 2026-এর সমীকরণ রয়েছে, সেটা নিয়ে। হ্যাঁ, ইফতারে তিনি গেলেন, নওশাদ সিদ্দিকী এলেন না। তোহা সিদ্দিকী ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের একাংশের বিরুদ্ধে। স্টুডিওয় রয়েছে আমার সঙ্গে অনিন্দ সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং ফুরফুরা থেকে সরাসরি রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রণজয় মুখোপাধ্যায়, আমার সহকর্মী। আমি প্রথমে রণজয়ের কাছে যাব। রণজয়, বারবার স্টুডিও থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থক অনিন্দ সিংহ রায় যেটা বলার চেষ্টা করছেন, কিংবা যে বাইনারি খাড়া করার চেষ্টা করছেন, তা হলো মোদি করলে আমরা বলি না, বিজেপি করলে আমরা বলি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় গেলে আমরা কেন বলি? রণজয়, তুমি বারবার একাধিক পলিটিক্যাল ইভেন্টস কভার করেছো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠক কিংবা এই কর্মসূচির পেছনে কি নেপথ্যে কি 2026-এর ভোটের সমীকরণ নেই? রণজয়। দেখো ইলমাস, রাজনীতির যারা কারবারি তারা রাজনীতির কারবারি একরকমের কথা বলবে, কিন্তু আমার তোমার বা আমরা যারা মাঠে ময়দানে বিভিন্ন ক্ষেত্রে যে পলিটিক্যাল কাভারেজগুলো করি এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই তার পালস বোঝা যায়, দুদিক থেকে পালস বোঝা যায়। একদিকে হচ্ছে কোনো নেতা বা নেত্রী কোথায় যাচ্ছেন কি হিসেবে এবং সেখানকার স্থানীয় মানুষ কি বলছেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা তুল্যমূল্য বিচার আমাদের কাছে আসে, একটা জাজমেন্ট আসে, এবং সেখান থেকে তুমি বা আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলি। সামনে যেহেতু 2026 রয়েছে, অবশ্যই অবধারিতভাবে যদি বলা যায় কোনো রাজনৈতিক নেতা এখানে, যেমন আজকে অধীর চৌধুরী এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ভোটের জন্য, কংগ্রেস প্রতিনিধি গিয়েছেন, তারা কিন্তু ভোটের জন্য যায়নি। এটা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে একজন প্রাক্তন সাংসদ হিসেবে, প্রাক্তন সভাপতি হিসেবে তিনি বলতেই পারেন, এটা তিনি দাবি করতে পারেন। কিন্তু প্রত্যেকে আজকে কংগ্রেস আসুক বা তৃণমূল কংগ্রেস আসুক, যেই আসুক না কেন, সেই জায়গায় অবশ্যই 2026 মাথায় নিয়েই যে তারা আসছেন, এটা কিন্তু জলের মতো করে পরিষ্কার। কানেক্টিভিটিটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সমস্ত জৈন ধর্ম, হিন্দু, খ্রিস্টান, পার্সি থেকে শুরু করে মুসলিম মাইনরিটি সকলে মিলে কিন্তু আমাদের এই রাজ্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা বারবার বলে থাকেন। আজকে ফুরফুরা শরীফে মঞ্চে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি আর ঐক্যের বার্তা দিয়েছেন, এবং সেইখানে কিন্তু প্রচ্ছন্নভাবে 2026 কিন্তু কিছু না বললেও যে চলে আসে, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। ইলমাস, একেবারে ধন্যবাদ। রণজয় মুখোপাধ্যায় আমার সহকর্মী, সরাসরি ফুরফুরা শরীফ থেকে ছিলেন। ধন্যবাদ রণজয়। দ্যাটস অল ফর নাও। আমি অনিন্দর কাছে যাব একবার। অনিন্দ সিংহ রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিন্দ বাবু, দেখুন, রণজয় খুব সহজভাবে বললো যে যারা রাজনীতির কারবার করে তাদের কাছে এর একটা আলাদা বক্তব্য থাকতেই পারে, কিন্তু যারা সাংবাদিকতা করে, যারা ট্রেন্ডস ফলো করে, এবং আপনারাও নিশ্চয়ই মনে করবেন, নিশ্চয়ই এটার সাথে একমত হবেন যে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং আমাদের রোলটা ইন ডেমোক্রেসি, উই হ্যাভ আ ভেরি বিগ রোল। সেখানে কোথাও আমরা কোনো ন্যারেটিভ সেট করছি না, আমরা যেটা দেখছি সেটাই বলছি। আচ্ছা, এইটা ন্যারেটিভটা বলুন তো। নরেন্দ্র মোদীজি আরবে গেলেন, বললেন আমি এই পবিত্র রমজান মাসে আরবে আসলাম। ঠিক। এটা কি ন্যারেটিভ? এটাও কি মানে মুসলিম ভাইদের, এখানকার মুসলিম ভাইদের তোষণের জন্য ওখানে গেছিলেন? অয়েল স্যার, অয়েল, হ্যাঁ, তেল তেল বোঝেন। তখন কিন্তু আপনারা বলছেন, মানে আপনারা নয়, অনেক চ্যানেল বলছে না উনি ওখানে ব্যবসার কথা বলতে গেছেন। ব্যাপারটা কি বেশ, জানেন তো? আপনি যখন এই প্রসঙ্গ আনলেন, তাহলে আজকে তহা সিদ্দিকীর আরেকটি বক্তব্য শোনাবো, এবং এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনিন্দ সিংহ রায় সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এর আগে তহা সিদ্দিকী বলছেন, আমার মানুষজন কাকে ভোট দেবে আমি বলে দেব না। টেক আ লুক। 2026-এ বাংলার মানুষদের কাছে বলবো, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের মিসইউজ করতে পারবো না, আমি কোনোদিনই আপনাদের কোনো পার্টিকে ভোট দিবার জন্য বলবো না। আমি আপনাদের বলবো, আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন, সাম্প্রদায়িকের বিরুদ্ধে যারা লড়বে তাদের পক্ষে থাকবেন। নাও, আমি মিসইউজ করব না, আমি বলবো না, আমি বলে দেব না কাকে আপনারা ভোট দেবেন, কিন্তু বকলমে বলে দিচ্ছি, যারা উন্নয়নের পক্ষে থাকবেন তাদের ভোট দেবেন, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছেন তাদের ভোট দেবেন। আমি বলি বকলমে, হ্যাঁ অনিন্দবাবু আপনি বলবেন, বকলমে খুব ক্লিয়ার অনিন্দবাবু। উন্নয়নের পক্ষ কিংবা উন্নয়নকে হাতিয়ার করে স্লোগান দেন আপনারা, ভোট লড়ছেন আপনারা। অনিন্দবাবুকে একটু স্ক্রিনে আনবো। দ্বিতীয়, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে লড়ছে তাদেরকে ভোট দেবেন। এবার এখানেই গিরোটা, জানেন তো, এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কিংবা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে আপনারা একা নন, বাম রয়েছে, কংগ্রেস রয়েছে, এবং অতি অবশ্যই আইএসএফ রয়েছে, যারা হোম গ্রোন ইন ফুরফুরা। তাহলে আপনারা একা কন্টেন্ডার নন। এই সমীকরণ আপনাদের ভাবাচ্ছে না? আমি আপনাকে বলি, আপনিও তো ভোট দেন, আপনাকে কেউ কি বলে দেয়? বা আমিও তো ভোট দিই, আমায় কেউ কি বলে দেয়? বা আমাদের ক্যামেরাম্যান যারা আছেন তারাও ভোট দেন, তাদের কি কেউ বলে দেয় ভোট কাকে দেওয়া হবে? তারা নিজেরা যাকে মনে করেন, তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন ও সমাজ সচেতন মানুষ, তারা মনে করেন যে আমার এই রাজ্যে কে উন্নতি করতে পারবে, কে কাজ করছে, কে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে,
কে আমাদের এই রাজ্যটাকে এবং দেশটাকে ভালো করে রাখতে পারবে তাকে ভোট দেবে। কেউ বলে দেয় নাকি? এটাই তো নিয়ম, এটাই গণতন্ত্র। বলে দেওয়ার রাজনীতি আবার গণতন্ত্র নাকি ইলমাস? আমি তো জানি না। তাহলে তাহলে যদি বলে দেওয়ার রাজনীতি গণতন্ত্র না হয়, তাহলে তহা সিদ্দিকীর এই পরবর্তী বক্তব্যটা শুনুন, যেখানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তহা সিদ্দিকীর থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। দূরে সরিয়ে রেখেছিল সেখানকার বিধায়ক, যিনি এই মুহূর্তে রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার। সরাসরি তোপ দেখুন। মমতা ব্যানার্জির সঙ্গে আমার ওই দিন দূরত্ব তৈরি হবে, ওই দিন দূরত্ব তৈরি হবে যেদিন উনি সাম্প্রদায়িকের পক্ষে থাকবেন, সাম্প্রদায়িকের পক্ষে থাকবেন, সাম্প্রদায়িকের বিরুদ্ধে যতদিন থাকবেন আমি ওনার পক্ষে থাকব। মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কাণ্ডারি হয়ে আছেন, ওনার পাশে আছি। আর যদি মমতা ব্যানার্জির এমএলএ, এমপি, সভাধিপতি, সভাপতি, প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। অনিন্দ্যবাবু, একদম, উনি তো একদম সত্যি কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক কথা যদি কথা বলে থাকবেন না, উন্নয়নের কথা বলে থাকবে, তো আমরা তো সেটাই বলেছি। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট পেয়ে জিতে আসে, বা কত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি, মানুষই তো ভোটটা দিয়েছে, মানুষই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রেখেছেন, মানুষই তো মনে করেছেন যে না, এই দলটা একমাত্র দল যারা আমাদের নিয়ে চিন্তা করে, দেশের নিয়ে চিন্তা করে, মানুষের নিয়ে চিন্তা করে, জনমুখী প্রকল্প করে। তার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন। আমরা আশাবাদী মানুষ, তারা রাজনৈতিক সচেতন ও সমাজ সচেতন মানুষ, তাদেরকে অন্যরকম কিছু ভাবা, মূর্খ ভাবার কোনো কারণ নেই। তারা জানে তাদের ভালোটা, তারা জানে কে কাজ করতে পারবে, কারা জানে আর কাকে ভোট দিলে সে তো বুঝলাম, আসবে। ব্যাস, সে তো এটাই বুঝলাম। গণতন্ত্র। ছেড়ে দিন আইএসএফ কে কি করে আটকাবেন? মানুষ, হ্যাঁ, আইএসএফ কে কি করে আটকাবেন? না না, আমি তো ছেড়ে দিই মানুষের ওপর। আমরা যাই, এই যে বিজেপি, তারা যাচ্ছে কিসের জন্য? হিন্দুত্ববাদের জন্য। তারা যেটা আমরা যাচ্ছি কিসের অঙ্কের জন্য? ছাত্র, কাজের কাজের ছাত্র নিরিখে। নন, কিন্তু আপনি নিশ্চয়ই অঙ্কটা ক্লাস 10-12 অবধি তো করেছেন। 12 পর্যন্ত বেসিক প্লাস মাইনাস সাবট্রাকশন, প্লাস মাইনাস সাবট্রাকশনটা তো জানেন নিশ্চয়ই। সহজ বলি, না না, 100টা লোক, তার মধ্যে 70 জন এ, 30 জন বি। এই 70 জনের মধ্যে আপনার ভোট আছে ধরে নিলাম 50%, 35, এবং আপনার বিরোধীর ভোট আছে ধরে নিলাম আনাদার 50%, 35। তাই 35টা ভোট ওইদিকে, 35টা ভোট ওইদিকে। আর এই 30 জনের মধ্যে এতদিন আপনার কাছে ভোট ছিল 100, অর্থাৎ পুরো 30টা ভোটই আপনি পেতেন। এখন আপনার এই 30টা ভোটের মধ্যে সমস্যা হয়েছে, কারণ সেটা 3 ওয়ে স্প্লিট হয়েছে। আপনি হয়তো 10টা ভোট পাবেন, আর আপনার এখানে যে 50% পেতেন, সেই 50%টা কমে গিয়ে 10% হয়েছে, অর্থাৎ 7। ওভারঅল দেখলে আপনার 30+7 কিংবা 30+10 40 হয়ে আপনার যে জেতার ফ্যাক্টরটা ছিল, সেই ফ্যাক্টরটা কমে যাচ্ছে, কারণ আপনার এই ভোটটা ভেঙে যাচ্ছে। আপনি জানেন যে ওই 70 থেকে যদি আমি ভোট কমেও, কিন্তু আমার 30-এর ভোট যদি ইনট্যাক্ট থাকে, তাহলে আমার চান্স রয়েছে। কিন্তু যদি আমার 30-এর ভোটটা না থাকে আর 70 থেকেও ভোট কমে, তাহলে আমার গোহারান হারার চান্স রয়েছে। এই সহজ অঙ্কটা আমরা সাংবাদিকরা রোজ কষি, আপনারাও কষেন, অ্যাডমিট করেন না কেন? এবার আমি বলি, দেখুন, এই ভোট গণতন্ত্র, এটা অঙ্ক দিয়ে হয় না। যদি অঙ্ক দিয়ে হতো, আমি বলে দিচ্ছি, যদি অঙ্ক দিয়ে হতো, তাহলে আপনারা সাংবাদিকরা ভোটের পরে যে অ্যানালিসিস করেন, আমরা করি না, ভোট এত পার্সেন্ট, আমরা করি না, কিছু কিছু চ্যানেল করে, কিন্তু মেলাতে পারে না, অনেকেই মেলাতে পারে না। যারা এই অঙ্কে, ভোটের অঙ্কে কথা বললে, দেখুন, অঙ্কে তো অ্যান্সার সবারই একই হবে। অঙ্কে একটা অ্যান্সার এক, আর একটা অ্যান্সার আর একটা হতে পারে না, সবার অ্যান্সার এক হবে। তাহলে এটা যদি অঙ্কই হতো, তাহলে সমস্ত চ্যানেল একটা অ্যান্সারই বলে দিতে পারতো, এই হবে রেজাল্ট। তাই কি হয়? হয় না। গণতন্ত্রে এই জিনিস হয় না। গণতন্ত্র আর অঙ্ক এক করে দেবেন না, ছেড়ে দিই মানুষকে। মানুষ বুঝতে পারছে তাদের কি করা উচিত, সেটাই হবে ভোটে। আমরা একটা পলিটিক্যাল দল, আমরা নিঃসন্দেহে ভোট চাইতে যাবো মানুষের কাছে কাজের নিরিখে। মানুষ এবার বুঝতে দিন না মানুষকে, ধর্মের বিরুদ্ধে।
কুণাল ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী এবং শুভেন্দু অধিকারী তিনজন আজ ফুরফুরা নিয়ে কি বক্তব্য রাখছেন, কি বলছেন। প্রথমে কুণাল ঘোষ শুনুন, তারপর শুনুন অধীরবাবুর বক্তব্য এবং সর্বশেষে শুনুন বাংলার শুভেন্দু অধিকারী তার বক্তব্য। টেক আ লুক। আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের রুটি কাপড়া আর মাকান তাদের দেন, উন্নয়ন করেন, আর ধর্ম প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান করেন, সকলকে সমানভাবে ভালো রাখতে চান। সেটা বিরোধীদের সহ্য হয় না, দিশাহারা রাজনীতি করে বলে এই ধরনের মন্তব্য করেন। এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পেছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোহা সিদ্দিকী একসময় ওদেরই লোক ছিল, তোহা সিদ্দিকী তৃণমূলের হয়ে প্রচার করেছিল, এখন তোহা সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী বলে কথা, যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে, দেখতে থাকবে। আর নওশাদের আমি যে বলি তোষণের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে। আর নওশাদের ভূমিকা কি বলবেন? নওশাদের এই ভূমিকাটা, নওশাদের ওকে জিজ্ঞেস করুন। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। তাহলে অনিন্দ্যবাবু কোথাও তো এটা মাথায় রাখবেন যে আজ বিরোধী দলনেতা যে কথাগুলো বলছেন, কিংবা যেটা অধীররঞ্জন বাবু বলছেন, কিংবা কুণাল দাও যেটা বকলমে বলে গেলেন, সবটাই ভোটের দিকে তাকিয়ে। ভোট না হলে এটা হতো না। আপনি যেটা বলছেন, দেখুন শুভেন্দু অধিকারী যেটা বলছেন হিন্দুদের কথা বললেন, তাহলে মুসলমানদের কথা বলি। হ্যাঁ, এবার আমি বলি আমাদের কুণাল ঘোষ যেটা বললেন, কি আমরা বললেন 5 বলুন বছর তো? ফুরফুরা মুসলমান আমরা কিন্তু যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সম্মান করেন, এবং আমরা কিন্তু কাজের নিরিখে রুটি কাপড়া আর মাকান, কাজের নিরিখে আমরা ভোটের কথা বলি। আর অধীর চৌধুরী কি বললেন আমি বুঝতে পারলাম না, কারণ ওনারা শূন্যে ভাসছেন। ওই শূন্য থেকে যখন একও না হবে না, বলা যাচ্ছে না ওরা কি কথা বলছেন। একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আমার সত্যি খুব ভালো লাগে, ধর্ম যার যার, উৎসব সবার। সত্যি ভালো লাগে, আমি নিজেও এটা মানি। কিন্তু আমার একটা জিনিস যেটা একেবারে ভালো লাগে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পৃথিবীর আর বড় বড় যত নেতা আছেন সবার, তাহলে ধর্মটা একটা মানুষের ব্যক্তিগত একটি আস্থার জায়গা। সেটাকে ব্যবহার করে রাজনীতির খেলা, ভোট বাক্সের অঙ্ক কষা, যেটা এখানে হয়, মন্ডল পলিটিক্স, কুমন্ডল পলিটিক্স, আপনি এটা জানেন, এটা আজ থেকে হচ্ছে না, আমার জন্মের আগে থেকে, অরিন্দবাবু আপনার জন্মের আগে থেকে ওইটা হচ্ছে। এমনকি ব্রিটিশরাও যখন প্রথমবার পার্লামেন্টারি ইলেকশন করিয়েছিল, ঠিক এভাবেই সিট দিয়েছিল যে কোথায় কোন সম্প্রদায় বেশি বাস করে এবং তারা। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা ইংরেজদের এখান থেকে খেদালাম, একেবারে পাতি বাংলায় বলতে গেলে তাড়ালাম, তারপর তাদের একটি চক্রান্তকে বারবার ভোটে জেতার জন্য আমরা আপন করে নিই, ডিভাইড এন্ড রুল। না না, আপনি আবার আপনি না বলছেন, না, একদমই নয়। আমি তো আপনাকে বলছি শুভেন্দু অধিকারী করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার হাতে খেলে যাচ্ছেন না। দেখুন শুভেন্দু অধিকারী তো উনি বলেই দিয়েছেন উনি হিন্দু ভোট নিয়ে কনসার্ন, উনি হিন্দুদের এক করতে চাইছেন, হিন্দু ছাড়া উনি কিছু বোঝেন না, উনি বলে দিচ্ছেন। আপনারা যতই অন্য কিছু বলেন উনি সেই কথা বলবেন না, আমাদের যেখানে কনস্টিটিউশনে যা বলে থাকে উনি সেই কথা বলবেন না, উনি হিন্দু নিয়েই কথা বলবেন। আমরা একবারও দেখেছেন আপনারা যে আমরা মুসলমান ভোট, খ্রিস্টান ভোট, বিহারি ভোট, হিন্দু ভোট, জৈন ভোট নিয়ে কথা বলেছি? একটা দেখান আপনারা। আমরা কিন্তু এই নিয়ে কথা বলি না, আমরা কাজের কথা বলি। আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, কেন পারিনি, এইগুলো আর কি করেছি, আমরা এর নিরিখে আমরা ভোট চাই, কিন্তু অন্য কোনো ভাবে আমরা ভোট চাই। বেশ অনিন্দ্যবাবু, থ্যাংক ইউ সো মাচ। 5 মিনিট আর রয়েছে, আমি আপনাকে বসতে বলবো, কারণ আমি আপনার একটা ছোট্ট ইনপুট নেব, কারণ এর পরের যে ঘটনাটা বলবো, আনফরচুনেটলি যে ঘটনাটার জন্য শুধু 5 মিনিট ব্যয় করার মতো সময় আমার হাতে রয়েছে, কারণ বাকি 45 থেকে 50 মিনিট আমরা ব্যয় করেছি মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ নিয়ে। কিন্তু সিরিয়াসলি বলছি, এই লাস্ট 5 মিনিটই হওয়া উচিত আজকে 1 ঘন্টার শো। শিয়ালদা স্টেশনে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। আজ ভোরে শিয়ালদা স্টেশনের ট্রেন থেকে নামতেই
মালদার বাসিন্দা এক যুবককে পাকড়াও করে এসটিএফ। ধৃত এই যুবকের নাম হাসান শেখ। তার কাছ থেকে পাওয়া গিয়েছে 6টি 9mm পিস্তল, 2টি ওয়ার্ড শটার, এছাড়াও পাওয়া গিয়েছে 8 রাউন্ড কার্তুজ। সোমবার ভোর রাতে শিয়ালদা স্টেশন চত্বরে কড়া পুলিশি নজরদারি ছিল। ভোর 5:30 নাগাদ হাটে বাজারে এক্সপ্রেসে শিয়ালদা ঢুকতেই আরো সক্রিয় কলকাতা পুলিশের এসটিএফ। দুধে গোয়েন্দাদের চোখে ফাঁকি দিতে পারলেন না হাসান শেখ নামে এই যুবক। ট্রেন থেকে নামতেই হাসানের আচরণ দেখে সন্দেহ হয় এসটিএফ এর। হাসানের দিকে এগিয়ে যেতেই সে পালানোর চেষ্টা করে, তবে কড়া পুলিশি বেষ্টনী এড়িয়ে সে পালাতে আর পারেনি। হাসানের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একের পর এক আগ্নেয়াস্ত্র। ধৃতদের জেরা করে জানা গিয়েছে শিয়ালদা স্টেশন থেকে এই অস্ত্র নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিলেন। বিহারের মানসিং জেলা থেকে মালদার কালিয়াচক হয়ে এই অস্ত্র আসছিল। ব্যাগে জামা কাপড়ের আড়ালে এই আগ্নেয়াস্ত্রকে লুকিয়ে আনা হচ্ছিল। খাগাড়িয়া জেলায় তৈরি হয়েছে এই অস্ত্র। খাগাড়িয়া থেকে সড়ক পথে মানসিং জেলায় আনা হয় অস্ত্র। এই মানসিং জেলা থেকে অস্ত্র তোলা হয় ট্রেনে হাসানের ব্যাগে। And this, ladies and gentlemen, is the breaking news. মুঙ্গের নয়, নতুন মুঙ্গের শুরু হয়েছে বিহারে। তার কারণ হলো মুঙ্গেরে এখন যারা দুধে ক্রিমিনাল ছিলেন, যারা বড় বড় সেখানকার ডন ছিলেন, তাদের ম্যাক্সিমামই কিন্তু এই মুহূর্তে জেলে। তাই তাদের আর এই অস্ত্র কারবারে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায় না। মুঙ্গের এখন রীতিমতো পুলিশের নজরদারির ওপর। তাই মুঙ্গেরের যত কারখানা ছিল সেই সমস্ত কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বিহারের এই খাগড়ি অঞ্চলে নতুন করে অস্ত্রের কারখানা তোলা হচ্ছে এবং এটাকেই নয়া মুঙ্গের কিংবা নতুন মুঙ্গের আখ্যা দেওয়া হচ্ছে। এখানে ছোট ছোট একাধিক এরকম ছোট ছোট কারখানা তৈরি করা হয়েছে এবং এই কারখানাগুলো থেকে ওয়ান শটার, দোনলা, বেআইনি যা যা অস্ত্র হয়, যা যা কার্তুজ হয়, সেগুলো সেখান থেকে বানানো হচ্ছে। এবং আগে যে রুটে আসতো সেই রুটে যেহেতু নজরদারি রয়েছে, সেই রুট বদলে দিয়ে অন্য রুট দিয়ে আনা হচ্ছে। এই নিয়ে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বামেরা সবাই সক্রিয়, সবাই এটা নিয়ে রাজনীতি করতে সক্রিয়। ধৃত হাসানকে ব্যাংশাল কোর্টে তোলা হলে তাকে 31শে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে দেওয়া হয়। তার সঙ্গে মুর্শিদাবাদ, সেখানেও অস্ত্র উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্র, গুলি ও আগ্নেয়াস্ত্রের বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। সাগরপাড়া থেকে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গ কোথা থেকে কত ম্যাগাজিন, কত কার্তুজ উদ্ধার হলো সেটা নয়, প্রসঙ্গ হচ্ছে এই আর্মস আসছে কি করে। মুঙ্গের থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার সংক্রান্ত নানা মামলা এখন বিভিন্ন আদালতে দেশের চলছে। তাই মুঙ্গুরের যারা বাঘা বাঘা দুষ্কৃতী ছিল না, তারা অনেকেই বর্তমানে জেলবন্দি। তাই সেখানে বেআইনি অস্ত্র কারখানা চালানো এখন একেবারে চ্যালেঞ্জের। অনেক অবৈধ কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এখন মুঙ্গের থেকে ওই দক্ষ কারিগরদের নিয়ে গিয়ে খগড়িয়ায় নতুন করে ছোট ছোট এরকম কারখানা তোলা হয়েছে। জঙ্গল, অত্যন্ত কম মানুষ থাকে এইসব এলাকায়, প্রশাসনিক নজরদারি কিছুটা হলেও শিথিল। এখানেই গড়ে উঠেছে এই নতুন নতুন কারখানাগুলি এবং এই খগড়িয়াকে বলা হচ্ছে নয়া মুঙ্গের কিংবা নতুন মুঙ্গের। অস্ত্র তৈরির ওয়ার্কশপ থেকে ক্যারিয়ারদের হাতে ঘুরে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কাছে এই অস্ত্র পৌঁছচ্ছে এবং সেই খোঁজ আমরা পেয়েছি, এনকেটিভি বাংলা পেয়েছে। খগড়িয়ার বিশ্বনাথগঞ্জ রোড এই এলাকার উপর 30টি বেআইনি অস্ত্র কারখানা রয়েছে। মুঙ্গেরের কারিগরদের সেখানে নিয়ে গিয়ে কাজ করানো হচ্ছে। অত্যাধুনিক পিস্তল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র তৈরি করছে। সেখান থেকে আগ্নেয়াস্ত্র বারুনি পূর্ণিয়া হাইওয়ে এই রাস্তা ধরে সড়ক পথে দুটি পৃথক রাস্তা ধরে মালদা এবং দিনাজপুরে পৌঁছে দেওয়া হচ্ছে। তারপর বুড়িগন্ডক নদী পার করে মাধবপুর, সুলতানগঞ্জ ইত্যাদি জায়গা হয়ে কালিয়াচকে ঢুকছে অবৈধ অস্ত্র। আবার সুলতানগঞ্জ, বিন্দুপাড়া হয়ে ইসলামপুর মহকুমাতেও ঢুকছে অবৈধ অস্ত্র। পাশাপাশি ডালখোলার পূর্ণিয়া মোড় ও বিহারের কিশনগঞ্জ এলাকা, জাতীয় সড়ক, চাকুলিয়া, গোয়ালপোখর, করণদিঘি, ইসলামপুর, এগুলো হয়ে ট্রেকার, অটো, পণ্যবাহী গাড়ি খগড়িয়ার অস্ত্র এভাবেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ছড়াচ্ছে। সেখান থেকে অস্ত্রগুলি চাহিদা মতো দক্ষিণবঙ্গতেও যাচ্ছে। মালদার যে বাসিন্দাকে পাকড়াও করা হয়েছে সেও কিন্তু তার বয়ানে এই রুটের কথা বলেছে। সাত সকালে শিয়ালদা স্টেশনে এত অস্ত্র,
আম জনতার কি বক্তব্য দেখুন। আমার ডেলি প্যাসেঞ্জার করি, ঠিক আছে, আমাদের আতঙ্ক লাগছে, এখন শিয়ালদাতে যেতে আতঙ্ক লাগছে। এটা অস্ত্র বিহার থেকে পাচার হচ্ছে, এই যাতায়াতে ভয় লাগছে। তো আমাদের ফ্যামিলিও যায়, আমারও যাই ডেলি, আমাদেরও তো ভয় লাগছে। এখানে এত অস্ত্র ধরা পড়লে তো আতঙ্ক লাগারই কথা। তো দেখা যাক পুলিশ কি নিশ্চয়ই ট্রেস করবে। তারপরে এইরকম একটা ব্যস্ত স্টেশনের মধ্যে এত পরিমাণ অস্ত্র, এটা তো অবভিয়াসলি একটা চিন্তার বিষয়। দেখা যাক পুলিশ কি করে। যে এই রকম একটা সংবাদ পাচ্ছি যে মানুষের আতঙ্ক দিনের পর দিন যত আসছে তত যেন বিপদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে কি চলছে, প্রশাসনও কি করছে? প্রশাসন মাঝে 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 এইরকম ঢিলে ঢামা করে, এগুলো যদি কড়াভাবে যদি নিরাপত্তা দেয় তো এইসবগুলো ধরা পড়ে, তো মানুষের যে নিশ্চিতভাবে যেতে পারবে মানুষ নিজের কাজের স্থলে, সেই জায়গাটা তো পরিষ্কার হয়ে যায়। তো প্রশাসনকে অনুরোধ, যাকে আজকে এসটিএফ ধরলো তার বাড়িতে এনকেটিভি বাংলা পৌঁছে গিয়েছিল, জানতে চেয়েছিল সে ঠিক কোথা থেকে আসছে, কিভাবে এই সমস্ত কর্মকাণ্ডে সে জড়ো হলো। তার বাড়িতে গিয়ে জানতে পারলাম তিনি নাকি অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ, কিন্তু এই ভীতু প্রকৃতির মানুষ, তার ব্যাগে গুচ্ছ গুচ্ছ অস্ত্র। দেখুন আমাদের প্রতিবেদন সরাসরি ধৃতের বাড়ি থেকে, দেখুন। হাসেন আমার দেওয়ার হইলো। হাসেনকে আমরা কিছু না, মানে আপনা আপনা বাড়ি, আপনা আপনা ফ্যামিলি, 4টা ভাই, ওরা 4 জায়গাতে বাড়ি আছে, একটা ওই জায়গাতে আছে, 3টা এই জায়গাতে আছে। তো আমারকে 3টা ভাই ওরা ফ্রি করে, আর 3 নম্বরটা মানে ভুজ গরু কিনে হাটে হাটে বেচে। হাসান কি করে? হাসেন ফেরি করে। কোথায় ফেরি করে? মধুয়ানিতে। মধুবনী? মধুয়ানি বিহারে? বিহার পড়লো। কি কি করে ওখানে, কি ফেরি করে? কাপড়া, নাইটি, কুর্তি, এগুলা ওন্না, বেলোজ, এগুলার ফ্রি করে। হাসেনকে সকালে শুনু 8টার সময় শুনু যে ধরে লেছে, তো আমরা বিশ্বাস করি না। ধরলো 10 দিন হলো বাড়ি এসছে রোজার লেগে। কতদিন ধরে বিহারে যায় ও বিহারে এই কাপড়ে ফেরি করে? অনেক দিন থেকে করেছে, অনেক দিন থেকে। কত বছর হবে? হয়ে গেল 12-13 বছর হনে করছে। হাসান শেখকে চিনি কি, হাসান নামে আমরা চিনতাম না, ওর নাম একটা হাসমাত না কি নাম আছে, ওই চিনতাম। তো ওই বেশিরভাগ বাইরেই থাকে, ফেরি করে বিহার মধুবনীতে ফেরির কাজ। তো হঠাৎ আজকে আমরা শুনতে পেলাম অনেকে অ্যারেস্ট হয়েছে আর্মস নিয়ে, কিন্তু এটাই শুনতে পেয়েছি আর কি। কেমন? এর আগে কোনোদিন কোনো ব্যাড রিপোর্ট পাইনি, ওর খারাপ রিপোর্ট পাইনি। কেন জড়িয়ে পড়লো অস্ত্র কারবারের সাথে, কি মনে করছে? সেটা তো আমরা বলতে পারবো না। পরিবারের অবস্থা কেমন? গরিব বলে? পরিবারের তো অবস্থা খুব খারাপ, আপনারা ওর বাড়ি দেখতে পারবেন, একদম খুব গরিব, নিহাত গরিব। বাড়ি দেখতে বুঝতে পারবেন আপনারা। হাসানের পরিবার বাড়িতে দেখলাম, এসে দেখছে কেউ নেই, বাড়ি ফাঁকা, তালা মারা আছে। আমরা তো আতঙ্কিত আছি, একটা গ্রামে দুর্নাম হচ্ছে, এইভাবে একটা আর্মস নিয়ে ধরা পড়েছে, এটা গ্রামেরও দুর্নাম হচ্ছে। কিসের জন্য যে ওরা এই কাজ করছে, এই নোংরা কাজ, বেআইনি কাজ, সরকার বিরোধী কাজ। কিছু তো একটা ও যা করবে পুলিশ প্রশাসন, সরকারি পুলিশ প্রশাসনই করবে, যে করবে। একবার এখানে অনিন্দ্যবাবুকে নিয়ে আসবো। অনিন্দ্যবাবু, এই স্টোরিটা দেখানোর একটাই কাজ, একটাই কারণ, যদি সত্যি উন্নয়ন চান না, এই মানুষগুলোর উন্নয়ন করুন। তো ছেলেটার নাম হাসান, আমি তার ধর্ম পরিচয়ে যাচ্ছি না, কিন্তু যদি সত্যি এই ধর্মের, এই কমিউনিটির মানুষদের জন্য উন্নয়ন করতে হয়, গিভ দেম জবস, ডোন্ট গিভ দেম ফলস প্রিটেন্সেস এন্ড প্রমিসেস। তাদের শিক্ষা দিন, তাদের চাকরি দিন, তাদের ক্রাইমের দিকে যাতে না ঝুঁকে পড়তে হয় সেই অপশনটা দিন। আর যদি সত্যি ইস্যু করতে হয়, এই নতুন মুঙ্গেরটাকে ইস্যু করুন। আমি আপনাকে একদম, আপনি ঠিক বলেছেন, এটা সত্যি চিন্তার বিষয়। 2-4টে প্রশ্ন আছে। এক, বিহারে যে জায়গার কথা আপনারা বললেন, খাগড়িয়া, সেইখানে বিহার সরকারকে দেখতে হবে। আরে চলে যাক বিহার সরকার, বিহার সরকার দেখবেন। আপনি আপনার সরকারের দেখুন, এবং আপনার সরকারের জন্য আপনার সরকার কি কি করছে, এই ছেলেগুলো মালদার ইলমাস, আমি যারা জড়িয়ে পড়ছে তাদের জন্য কি করছেন? আমি আসছি ইলমাস। স্টেট এসটিএফ
উনি কিন্তু ধরেছেন স্টেট এই ওয়েস্ট বেঙ্গল। আরে স্যার, দাঁড়ান, আই এম আসছি। সেইং ধরাটা সলিউশন নয়। লাস্ট দিন গিভ देम বলছি জব, বলছি চাকরি দিন তাদের, আমি বলি জব আপনাকে, অপরচুনিটি ক্রিয়েট করুন। আমি আপনাকে নিঃসন্দেহে শুধু ভালো করলাম ভারতবর্ষে- ফুরফুরা শরীফে এই দিলাম, না, অমুকটা না, ওই না, দিলাম, না, হবে না। আপনি কেন এইটার সঙ্গে ফুরফুরা সাহেব মিলাচ্ছে আমি বুঝতে পারলাম না। আমার আরেকটা প্রশ্ন রয়ে গেল, যদি এই কমিউনিটির যে কোনো উন্নয়ন করতে মানুষ হয়, বলুন, যদি community যে কোনো নয়, মানুষ community বলুন না, উন্নয়ন করতে হয়, যে কোনো তাদেরকে শিক্ষা মানুষের। দিন, তাদেরকে শিক্ষার স্কোপ দিন, শিক্ষা দেবেন শিক্ষার না। জন্য শিক্ষার মমতা scope দিন, বন্দ্যোপাধ্যায়- তাদেরকে চাকরির সুযোগ দিন। হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস বলি। করুন তাদের উন্নতি হবে। আমি আপনাকে বলি, তাদেরকে ভোটের জন্য ব্যবহার না, না, করবেন না, না। তৃণমূল কংগ্রেস ভোটে ব্যবহার করেন, আপনাকে আপনার শুনলে ভালো লাগবে। এই রাজ্যের বাসিন্দা আপনিও তো নিশ্চয়ই আপনি জানেন, এই রাজ্য মাঝারি এবং শিল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্পতে নাম্বার 1 হয়েছে, জানেন কি? আমার কথা নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা। আর একটা কথা বলি, এই যে অস্ত্র নিয়ে আসছিল যে দুষ্কৃতী, আচ্ছা রেল কি সেফ করিডোর? আমি জানি না, আমি জানি না রেলে করে যে আসছে। বারবার যখন রেলের দিকে আঙুল তুলছেন তখন তো এটা জানতে পারলেন না, না, এটা আমি একটা কথা বলি, জানতে পারলেন, ভারতবর্ষ এটা তো জানতে কি আমার পারলেন যে দেশ নয়? এরা আসছে কোথা কোথা থেকে। না, না, ঠিকই বললাম। জালখোলা, হ্যাঁ, হ্যাঁ। মালদা, হ্যাঁ, স্টেট বর্ডার্স তো। না নিঃসন্দেহে। আপনাদের এবং ধরলো কি কে? করছে? ধরলো কে? কেতন করছে হাত তুলে। স্টেট কি করছে? তারাই ধরলো তো, তারা ধরলো। ভাত ঘুম দিচ্ছে নাকি সোশ্যাল আরে ধরলো কারা? সেটা তো আমি আমিও সেটাই বলছি, স্টেট এসটিএফ ধরলো। আরপিএফ ডাজ নট ওয়ার্ক উইথ লোকাল ইন্টেলিজেন্স। না না না, কিন্তু আপনার ইন্টেলিজেন্স কোথায়? আমার ইন্টেলিজেন্স ছিল বলে তো ধরাটা পড়লো। বেশ, এটা কি নয়? বেশ অনিন্দ্যবাবু, ধন্যবাদ, থ্যাংকস আ লট। আপনি আজকে এলেন, ফুরফুরা থেকে অস্ত্র উদ্ধার সব নিয়ে আপনি বক্তব্য রাখলেন। কিন্তু যাওয়ার আগে ওই যে দুটো কথা বলি, বারবার বলি, আজও একটু বলে যাই। দেখুন, ধর্মটা আপনার ব্যাপার, ধর্ম আপনার নিজের ফেথ। আপনি কাকে উপাসনা করবেন, আপনি কিভাবে উপাসনা করবেন, একেবারে আপনার ব্যক্তিগত মতামত। এতে কেউ আপনাকে কিছু বলতেও পারে না, বলার জায়গাও নেই। এবং আপনার বিশ্বাস, আপনার ফেথ, আপনার ধর্ম নিয়ে রাজনীতি করার এখতিয়ার কোনো দলের নেই। তা সে পদ্ম হোক কিংবা জোড়া ফুল, হাত হোক কিংবা কাস্তে, কারণ নেই। ভোট দিন তাকেই যে আপনার কথা শুনে আপনার জন্য কাজ করবে, যে আপনার বাড়ির ছেলে মেয়েদের রোজগারের কথা ভাবছে, যে আপনার জন্য চাকরির কথা ভাবছে, যে আপনার জন্য একটি নিরাপদ রাজ্য কিংবা নিরাপদ দেশ গড়তে পারছে। ভোট দিন তাকে যে ইংরেজদের শেখানো ডিভাইড অ্যান্ড রুলের পথে না হেঁটে আপনার দেশকে সত্যি মহান করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। ভোট দিন তাকে যারা 5 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখিয়ে আপনার হাতে লবডঙ্কা ছেড়ে দিয়ে যায় না, কিন্তু বড় বড় কথা না বলে যারা ইকোনমিক রিফর্ম মানে, যে রিফর্ম 2006 গ্লোবাল ইকোনমিক মেলডাউনেও ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল। ভোট দিন তাকে যে আপনার কথা বলে। আর খবর শুনুন যে খবরে আপনি আছেন, একমাত্র এনকেটিভি বাংলায়। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।